আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৩ দফা দাবি ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। দেশের ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। ২৪-এর শহীদ পরিবারের সদস্যদের সাথে তারেক রহমানের সাক্ষাৎ। বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়। রাজনৈতিক বিরোধ দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারির তাগিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। সড়কের প্রশস্ততা বিবেচনায় ভবনের উচ্চতা দ্বিগুণ করে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাবের অনুমোদন দিয়েছে সরকার। সংশোধন ইতিবাচক বলছেন আবাসন ব্যবসায়ীরা। এবং কোকোপিট পদ্ধতিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন কুমিল্লার তরুণ রাব্বি। বাড়বে উৎপাদন বলছে কৃষি বিভাগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ১০ম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে সারা দেশে প্রায় ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। শনিবার সন্ধ্যায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। তিনি বলেন, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মবিরতি পালন করা হবে। এদিকে শনিবার বিকেলে দাবি আদায় রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে শিক্ষকদের সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষক আহত হন। এ সময় কয়েকজন শিক্ষককে আটক করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বেতন ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদোন্নতির দাবিতে শাহবাগ ব্লক করতে যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে সেখানে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে শিক্ষকদের। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছড়াগুলি নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্যদের বিচার দাবি ও আটককৃত শিক্ষকদের মুক্তির দাবি করে শিক্ষকরা। পাশাপাশি ৩ দফা দাবি আদায়ে কর্মবিরতির ঘোষণা দেন তারা। ২ শতাধিক শিক্ষক আহত করেছে, কারো চোখ নষ্ট হয়েছে, কারো পাও ভেঙে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে। যেসব পুলিশেরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এদিকে শিক্ষকদের উপর হামলার ঘটনার ব্যাখ্যায় ডিএমপির এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করা হলেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে সামনে অগ্রসর হলে বাধা প্রদান করে পুলিশ। এর আগে সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। এন্ট্রি পদ ১০ম আর শতভাগ পদোন্নতি এবং আমাদের উচ্চতর গ্রেডের যেটি জটিলতা সেটি সমাধানের জন্য আমরা ৩টি দাবি নিয়ে মূলত এখন মাঠে নেমেছি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতর পরিবারদের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি আলোচনায় বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান শহীদ পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম,
শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন এবং ২৪ জুলাই গণ আন্দোলন চলাকালে আহত ফারহান জামিল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শহীদ মীর মুগ্ধর ছোট ভাই সদ্য বিএনপিতে যোগ দেয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯ জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। রাজনীতির চলমান বিরোধ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক সংলাপ একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে একটি বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারি করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী আইন প্রবর্তন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এ সময় দেশের বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ নিজেদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করতে না পারলে সরকার ব্যর্থতার পরিচয় দেবে। তার সরকার যদি বৈষম্য বিরোধী আইনটা না করে যায়, আমি মনে করি তার কর্মের মধ্যে, তার টোল কার্যক্রমের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যাবে। ২৪ জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছিল, তাদের রক্তের প্রতি অশ্রদ্ধা জানানো হবে। এ সময় সিডিপি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের বাকি সময়ের ভিতরে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে একটি অধ্যাদেশের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে বাস্তবায়ন করা। এই বৈষম্য বিরোধী আইনটি পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা। দেশের লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি বৈষম্য সবার আগে বন্ধ করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। আমি মানুষকে পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ, হিন্দু মানুষ, এই শ্রেণী বিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে। সমাজ থেকে বিভেদ ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। সকল মানুষ সমান, আইনের দৃষ্টিতেই নয় শুধু। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বলার কিছু থাকে না। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব ২০২২ থেকে ২০৩৫-এর সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। যেখানে সড়কের প্রশস্ততা বিবেচনায় ভবনের উচ্চতা প্রায় দ্বিগুণ হচ্ছে, সংশোধন হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা। পরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণের শৃঙ্খলা ফেরাতে সংশোধিত ড্যাব ভূমিকা রাখবে বলে জানান রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা মহানগর সহ আশপাশের ১৫২৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলমান মহাপরিকল্পনার মাঝেই সংশোধিত ড্যাপের অনুমোদন দিয়েছে সরকার, যেখানে রাজধানীকে ২৭৫টি ব্লকের পরিবর্তে ৬৮টি ব্লকে ভাগ করা হয়েছে। সংশোধিত ড্যাপ এবং খসড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ অনুযায়ী রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকা বাদে প্রায় সব এলাকার ফ্লোর এরিয়া রেশিও প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ব্লক ভিত্তিক ভবন নির্মাণে থাকছে আলাদা ছাড়। ড্যাপের এই সংশোধনকে ইতিবাচক বলছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠনের এ নেতা। নতুন ড্যাপে কিছুটা হলেও হয়তো ভালো হবে বলে মনে করি, যদিও গেজেট হয় নাই, গেজেট না হওয়া পর্যন্ত আগাম কিছু বলা যাবে না। তো
মানুষের মুখে যেটা শুনতেছি সে থেকে মনে করি যে একটা কিছু ভালো হবে। প্রস্তাবিত ড্যাপের শর্ত অনুযায়ী মুখ্য ও সাধারণ জলস্রোত একীভূত করে বন্যা প্রবাহ অঞ্চল ঘোষণা করা হয়েছে। একই সাথে কৃষি জমিতে সীমিত পরিসরে নাগরিক সেবা নির্মাণের অনুমতি থাকলেও নতুন সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। ভবন নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে 5 কাঠা বা তার বেশি আয়তনের জমির জন্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান বা এসটিপি বাধ্যতামূলক করা হয়েছে, যা ইতিবাচক হলেও ড্যাপের সংশোধন নিয়ে পরিকল্পনাবিদদের রয়েছে ভিন্ন মত। এই যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে কিভাবে শহরের বাহ্যকতা বাড়ানো যায়, শহরের নাগরিক সুযোগ সুবিধা দিয়ে বাড়ানো যায়, এটা নিয়ে তো আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিস্ময়কর যে বরঞ্চ আলোচনাটা আবাসন ব্যবসায়ীদের চাপে উল্টো জায়গায় চলে গেল। সেটা হচ্ছে আবারও ড্যাপ সংস্কার করে পরিবর্তন করে আবারও ফার বাড়াতে হবে, জনঘনত্ব বাড়াতে হবে, ইউনিট বাড়াতে হবে। অবৈধ উচ্চতা বা অবৈধভাবে সরু সরু রাস্তায় উঁচু ভবনের যে প্রবণতা, সেটা এই নতুন ড্যাপে রদ করা হয়েছে। একদল বলার চেষ্টা করছে উঁচু ভবন করে ঢাকা শহরের জনঘনত্ব বেড়ে যাবে, ওই হবে সেই হবে, পুরোটা মিথ্যাচার। ড্যাপের এই সংশোধনকে সময় উপযোগী উল্লেখ করে রাজুক চেয়ারম্যান বলেন, এতে ভবন নির্মাণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন হবে। আমাদেরকে তো বিভিন্ন দিক কনসিডার করতে হয়েছে, যেমন আমাদেরকে পরিবেশ দেখতে হয়, স্বাস্থ্য দেখতে হয়। কিছু ফার বাড়ানোর কারণে হাইট ডবল হবে বা এরিয়া ডবল হবে, এটা অ্যাবসলিউটলি রং। আবাসন খাতের সংকট নিরসনে দ্রুত ড্যাপের প্রজ্ঞাপন ও তা বাস্তবায়নের দাবি জানান সংশ্লিষ্টরা। প্রায় 1500 বর্গ কিলোমিটার আয়তনের রাজধানী ঢাকা, জনবহুল শহরে প্রতিনিয়ত গড়ে উঠছে বহুতল ভবন, আর তার শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নেওয়া হয়েছে বিশদ পরিকল্পনা অঞ্চল ড্যাপ, অথচ প্রতিনিয়ত বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। প্রশ্ন উঠেছে, তাহলে কাদের স্বার্থে ড্যাপের এই পরিবর্তন কিংবা সংশোধন? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কিছু রাজনৈতিক দলের নির্বাচনে জয়ের সম্ভাবনা নেই, এ কারণে তারা ভোট পিছিয়ে দিয়ে ক্ষমতার স্বাদ নিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। গণভোটের সাংবিধানিক ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত প্রকাশ করলে জনগণের স্বাধীন মত প্রকাশের সুযোগ সীমিত হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পর গণভোটের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন মেজর হাফিজ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। যারা কালে কালে চেহারা পাল্টান, সময় সময় ঘুমটা পড়েন, সময় সময় ঘুমটা খোলেন, সময় সময় একরকম লেবাস ধরেন, আবার অন্য সুযোগ বুঝে আবার অন্য লেবাস ধারণ করেন। আজকে তারা এই দেশের গণতন্ত্রকে ব্যাহত করার জন্য কালক্ষেপণ করছেন। শেখ হাসিনা তো 5 বছরের জন্য নির্বাচিত ছিল, তো 1 বছরও তো হয় নাই, সুতরাং এই টার্মটা তো আমাদের পুরো করা উচিত। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সেই তথাকথিত আমিডামি নির্বাচনের সাথে এটারও একটা মিল তারা খুঁজে পেয়েছেন। প্রথমবারের মতো কোকোপিট পদ্ধতিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করে তাক লাগিয়েছেন কুমিল্লার তরুণ হোসেন রাব্বি। তার উৎপাদিত এসব চারা জেলা ছাড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নতুন পদ্ধতিতে এই সফলতা আশা জাগিয়েছে জেলার সবজি চাষিদের মাঝে। এই পদ্ধতি সম্প্রসারণে এগিয়ে এসেছে স্থানীয় কৃষি বিভাগও। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোকোপিট হল নারকেলের ছোবড়া আর বার্মি কম্পোস্টের সংমিশ্রণ। মাটিতে উৎপাদন করা চারা অনেক সময় নষ্ট হয়ে লোকসানে পড়তে হয় কৃষকদের, যা কোকোপিট পদ্ধতিতে হয় না। তাই এই চারার চাহিদা দিন দিন বাড়ছে। ইউটিউব দেখে কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদনে আগ্রহী হন বুড়িচং ইউনিয়নের সমেশপুর গ্রামের প্রবাস ফেরত যুবক হোসাইন রাব্বি। পরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে গড়ে তোলেন কোকোপিটে চারা উৎপাদন প্রকল্প। এখন আমি এগুলো শুরু করছি, প্রথমে দেখছি যে মাটির যে চারাগুলো আছে না, কৃষক অনেক লস খায়। তো ইউটিউবে দেখে আমি নতুন কিছু করছি যে কৃষক লস না হয়, ভালোই লাগে। প্রথমে সারা আমার দেখেন পুরাগুলা অলরেডি শেষ হয়ে গেছে, চাহিদা অনেক প্রচুর। আমরা আবেদন করছি যে একটা পলিনেট হাউস হলে ব্যাপক আকারে এগুলা আমরা তৈরি করতে পারবো। তো উপজেলা ম্যাডামও বলছে, আশ্বাস দিছে
দিবে আমাদেরকে। কোকোপিটের চারা কিনতে এবং পদ্ধতি শিখতে প্রতিদিনই আসছেন স্থানীয় কৃষকরা। আমরা কোকোপিটটা থাইল্যান্ড থেকে সংগ্রহ করি। টমেটোর চারা সংগ্রহ করতে আসছি এই জায়গাতে, কারণ কোকোপিটের চারাটা হলো যে বিশেষত্ব হলো যে এটা রোগবালাইটা কম হয়। মাটির থেকে যেটা নেওয়া যায় ধরেন অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্ধেক মারা যায়, আর এটা এখান থেকে নিয়ে গেলে ধরেন কি মরার হারটা অনেক কম। এই পদ্ধতিতে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, বেগুন, মরিচ সহ শীতকালীন সবজির চারা উৎপাদন হচ্ছে। কৃষকদের এতে সহায়তা দিতে একটি প্রকল্প চলমান আছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। মাটিবাহিত যে রোগগুলোর কারণে চারা মারা যায়, কোকোপিটের চারা উৎপাদন করলে সেটা আমরা দেখি না, আর হচ্ছে এটার পানি ধরে রাখতে পারে ভালো। এই কারণে কৃষক কোকোপিটের চারা উৎপাদন করতে আগ্রহী হচ্ছে। ভালো মানের চারা উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে কোকোপিট পদ্ধতি, এমনটাই আশা কৃষি বিভাগের। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোট ছাড়া আর কোনো কিছুর প্রত্যাশা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, এলাকার মানুষ পাশে থাকলে মৃত্যু পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হবে তার শেষ ঠিকানা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, নির্বাচনী জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির আলোচনা চলছে। জোটের আওতাধীন আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে তিনি নিশ্চয়ই যোগ্য হবেন। গত সোমবার 237টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনটি ফাঁকা রাখা হয়েছে। আমি আমার এই 2 এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন, ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না। আপনারা আমার সঙ্গে আছেন? মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকার দুলু। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতদিন একটি জবাবদিহিমূলক সরকার রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার পাইকপাড়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত জবাবদিহিমূলক সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিনিয়োগ হবে না, আইন শৃঙ্খলার উন্নতি হবে না, স্বাভাবিক জীবনযাপন হবে। এই জন্য যত শীঘ্রই নির্বাচন হবে তত শীঘ্রই বাংলাদেশের মানুষের মুক্তি হবে। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বরকতুল্লাহ বুলু। নারী ভোটারদের বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দেশে মোট ভোটারের 51%ই নারী। নারীরা যাকে ভোট দিবে তারাই নির্বাচনে জয়লাভ করবে। শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার রায়গঞ্জ ফজল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলম, সাবেক সদস্য শামীমা বরকত লাখি সহ অন্যান্যরা। আপনার ভোটে আপনি দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিবেন, আমাকে নয়। আপনার স্বাধীনতার সার্বভৌমত্ব, আপনার অর্থনীতি, আপনার আগামী দিনের পরিবারের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি ধানের শীষে ভোট দেবেন, দিলেই আপনার দেশ রক্ষা হবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত 6 জনের মৃত্যু ও 750 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ঘণ্টায় প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত হানে টর্নেডোটি, যা রিও বনিতো দো ইগুয়াকো শহরের প্রায় 90% বাড়িঘর ধ্বংস করে দেয়। বাস্তুচ্যুত অন্তত 1000 মানুষকে শরণার্থী শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে অর্ধশত ফায়ার সার্ভিস সদস্য। অনুসন্ধানী
কুকুর ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত জরুরি দল। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম এবং নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট কনফারেন্সকে প্রত্যন্ত অঞ্চলের খেলাকে ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। এক ভিডিও বার্তায় তিনি জানান, বিসিবির সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরিকল্পনার অংশ এই ক্রিকেট কনফারেন্স। তিনি ক্রিকেট কনফারেন্সের সাফল্য কামনা করেন। আজ ও আগামীকাল এই দুদিন রাজধানীর একটি হোটেল প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ক্রিকেট কনফারেন্স। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তাদের মত বিনিময় হবে, আমরা তাদের কথা শুনবো, তাদের চ্যালেঞ্জ, তাদের চাওয়া, তাদের পাওয়া, তারা কিভাবে এই কাজটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুন্দর করে করতে পারে তাদের কাছ থেকে আমরা শুনবো, আমরাও তাদের সাথে কথা বলবো এবং সবাই একসাথে আমরা একটা আইডিয়া জেনারেট করব যেটি আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য অনেক সাহায্য করবে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জোড়া গোলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ন্যাশভিলকে 4-0 ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। আক্রমণ আর বল দখলে দুই দলের লড়াইটা সমানে সমান থাকলেও নিজেদের গোল করার ক্ষেত্রে ন্যাশভিলকে পাত্তাই দেয়নি ইন্টার মায়ামি। নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে খেলার 10 মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় মায়ামি। 39 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন এই মহাতারকা। বিরতি থেকে ফিরে ন্যাশভিলের জালে আবারও গোল উৎসবে মাতে হ্যাভিয়ার ম্যাচেরানোর দল। 73 ও 76 মিনিটে আলেন্দে আরও 2 গোল করলে বড় জয় পায় ইন্টার মায়ামি। ইংলিশ প্রিমিয়ার লিগে উইলভারহ্যাম্পটনকে 3-0 গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোল করতে পারেনি এনজো মারেস্কার দল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই তারা একেবারে ভিন্ন চেহারা। খেলার 51 মিনিটে মালোগাস্টো চেলসিকে লিড এনে দেন। 65 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়া পেড্রো। আর 73 মিনিটে পেড্রো নেতো চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন। এই জয়ে 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো অল ব্লুরা। এদিকে সান্ডারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 3 দফা দাবি ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। দেশের 65,000-এর বেশি বিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। 24 শহীদ পরিবারের সদস্যদের সাথে তারেক রহমানের সাক্ষাৎ। বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়। রাজনৈতিক বিরোধ দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারির তাগিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। সড়কের প্রশস্ততা বিবেচনায় ভবনের উচ্চতা দ্বিগুণ করে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের অনুমোদন দিয়েছে সরকার। সংশোধন ইতিবাচক বলছেন আবাসন ব্যবসায়ীরা। এবং কোকোপিট পদ্ধতিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন কুমিল্লার তরুণ রাব্বি। বাড়বে উৎপাদন বলছে কৃষি বিভাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।